আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু যান্ত্রিক ত্রুটিতে পড়তেছি। একটু জানাও যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু সময় দাও, আমি একটু সেট আপ করে নেই। আমার ফোনে ল্যান্ডস্কেপে কাজ হচ্ছে না। আচ্ছা, আমার লাইভ কি এখনো চলতেছে? আমাকে একটু জানাও তো আমার লাইভ কি এখন চলতেছে? ওকে, ঠিক আছে। ক্লিয়ার কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি ক্লিয়ার আমাকে? আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। আমার আওয়াজের ভিতরে কোনো সমস্যা বা সাউন্ডে কোনো সমস্যা? একটু ওয়েট, আমি আমার একটু ফোনে এই ফোনে আর কি নিই। আমাকে ঠিক মতো দেখা গেলেও একটু বলো যে ঠিক মতো দেখা যাচ্ছে না, ঝাপসা আছে কিনা। ওকে, তোমাদের লাইভ ক্লাস কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। ওকে, ক্লিয়ার তো দেখা যাচ্ছে, আমি দেখতে পারতেছি, একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি দেখতেছি। তো তোমাদের ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে। একটু ওয়েট করো, আমি ফোনটাকে একটু সেটেল করে রাখি। ওকে, ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করি।
তোমরা কে কে আছো একটু আমাকে জানাও তো, এখন কে কে দেখতেছো লাইভটা? সজীব রয় একাই আছো? দুইজন দেখতেছো? ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আমাদের প্রথম যে জিনিসটা আজকে করাবো, আজকে প্রথমে তোমাদের হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দেখাবো। মার্ক ডিস্ট্রিবিউশনটা, ওকে। আচ্ছা, মার্ক ডিস্ট্রিবিউশন করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। সিভিল ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি হোসাইন আলী। আজ
এই এখন শোনা যাচ্ছে আমার কথাটা? আমাকে একটু জানাও তো। আমার মাইক লাউড, আমার যে ইয়েটা ছিল সেটা ইয়েটা এখন শোনা যায় কিনা? আমার আসলে যেই মাইক্রোফোনটা ছিল সেটার চার্জটা ফুরে গেছে, আমার আসলে মনে ছিল না চার্জটা দেওয়ার। এখন শোনা যাচ্ছে কিনা? ওকে, ঠিক আছে। তোমার মার্ক ডিস্ট্রিবিউশনে লেখাটা লিখছেন, তারপর থেকে কোনো কথাই শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি তাহলে মার্ক ডিস্ট্রিবিউশনের জিনিসটা আমি আরেকবার বলে দিতেছি। সেটা হচ্ছে তোমাদের, দেখো, মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে 300 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? যেখানে 150 মার্কের হচ্ছে নন ডিপার্টমেন্টাল। এই নন ডিপার্টমেন্টাল হচ্ছে পাস মার্ক হচ্ছে 52.5, ঠিক আছে? নন ডিপার্টমেন্টের হচ্ছে পাস মার্ক হচ্ছে 52.5। এখন একটু ওয়েট, আমি একটু মেসেজটাকে একটু ইয়ে করে রাখি, কারণ অতিরিক্ত মেসেজ আসতেছে। একটু ওয়েট, তোমার একটু ওয়েট করো। একটু ওয়েট করো, হ্যাঁ। ওকে, ঠিক আছে। এখন 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 বলি, অনেক মেসেজ আসতেছিল। যাই হোক, আমাদের হচ্ছে এই নন ডিপার্টমেন্টে হচ্ছে 150 মার্কের পরীক্ষা হয়ে থাকে। তো সেখান থেকে পাস মার্ক হচ্ছে 52.5। তোমাদের বলে রাখি যে 52.5টা মার্ক পাইলেই, অর্থাৎ এখানে ননে পাস করলে তবেই তোমার ডিপার্টমেন্ট অংশের খাতাটা দেখানো হবে। সো এই ডিপার্টমেন্টে হচ্ছে তোমাদের 150 মার্কের কোশ্চেনটা হয়ে থাকে, যেখান থেকে ম্যাথে হচ্ছে 8টা কোশ্চেন আসে। 8 14টা, 14 মার্ক। প্রতিটা অঙ্কের মার্ক হচ্ছে 14, 112। থিওরি থাকে 2টা, 7 করে 14, এবং এমসিকিউ থাকে 12টা, 2 করে 24 মার্ক। এই হচ্ছে টোটালি 150 মার্কের কোশ্চেনটা হয়। এখন আমি এই 8টা ম্যাথ কোথা থেকে আসে সেটার একটু সারসংক্ষেপ এখানে তুলে ধরেছি। মেকানিক্স থেকে আসে 2টা, হাইড্রোলিক্স থেকে 1টা, সার্ভিং থেকে 1টা, ডিজাইন থেকে 1টা, স্ট্রেন থেকে 2টা, এস্টিমেটিং বা ম্যাটেরিয়ালস থেকে 1টা কোশ্চেন। এখন আমি এই কথাটা বলছি কিন্তু কিসের উপরে ভিত্তি করে? আমি এই কথাটা বলছি হচ্ছে তোমাদের বিগত কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে এই কথাটা আমি বলতেছি, ঠিক আছে? এখন এর ভিন্নতাও হতে পারে। তো বেসিক্যালি তোমাদের আজকে আমি কতটুকু কোর্স করব তোমরা অলরেডি জানো, যারা হচ্ছে ভর্তি হয়েছো তোমরা সবাই জানো যে আমি তোমাদেরকে ফর্ম দিয়েছিলাম, কোর্স কন্টেন্ট কতটুকু আছে সবকিছু তোমরা জানো। এখন ঘটনা হচ্ছে যদি সিলেবাস আরোটাও বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু ওই জিনিসগুলো অ্যাড করা হবে, ঠিক আছে? তো চিন্তার কোনো কিছু নেই, অর্থাৎ কোর্স কন্টেন্ট যতটুকু তোমরা দেখেছো, এরপরে যদি অ্যাডমিশনের জিনিসটা চেঞ্জ করা হয়, অ্যাডমিশনে এই কোর্সটা চলাকালীন সময় যদি অ্যাডমিশনের কোর্সে কিছু অ্যাড করা হয় তাহলে সেটাও হচ্ছে তোমাদেরকে করানো হবে, ঠিক আছে? সো চিন্তার করার কিছু নেই। তো এই হচ্ছে তোমাদের ইয়া। তো এখানে কি তোমাদের কোনো সমস্যা আছে কিনা? বাইজিৎ, সজীব, তোমাদের কি এইটুকু বুঝতে অসুবিধা হয়েছে কিনা একটু আমাকে জানাও। না হলে আমি এটা মিশে দিয়ে আমি তোমাদের একেবারে মেকানিক্স থেকে শুরু করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমি তাহলে তোমাদের হচ্ছে একেবারে মেকানিক্স, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস থেকে, না স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস না,
স্ট্রাকচারাল মেকানিক্স থেকে তোমাদের আবার নতুন করে শুরু করব। ওকে, বিস্তারিতভাবে আমরা কিন্তু শুরু করব। ওকে, তোমাদের স্ট্রাকচারাল মেকানিক্স এই জায়গা থেকে দুইটা কোশ্চেন হয়ে থাকে। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিকস, বা এটাকে বলা হয় একটা সাবজেক্ট। স্ট্রাকচারাল মেকানিক্সটা অনেক হার্ড এবং কঠিন একটা সাবজেক্ট, যে কারণে কিন্তু আমি কিন্তু এটার উপরে একটা ফ্রি ক্লাসও তোমাদের এখানে একটা ফ্রি কোর্সও তোমাদেরকে। ওকে, ঠিক আছে। আসলে এই জন্য প্রাইভেট গ্রুপের এটাই একটা সুবিধা, যে আসলে চেঁচামেচি কম। ওকে, ঠিক আছে। তাহলে এই স্ট্রাকচারাল মেকানিক্স অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আসলে তোমরা অলরেডি আমার ফ্রি ক্লাসটা দেখেছো। মোটামুটি ওই রকমই ক্লাস হতে যাবে, বাট এখানে আমরা একটু চেষ্টা করব যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো একটু বেশি করার, কারণ আমি ওইটা যেটা ক্লাস নিয়েছি টোটালি কিন্তু বেসিকের উপরেই ক্লাস নিয়েছি, ঠিক আছে। বাট এই ক্লাসগুলো ম্যাথ প্লাস বেসিক দুইটাই আসলে করানো হবে। সো মেকানিক্স, আমরা আসলে প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেকানিক্স নিয়ে। মেকানিক্স কি জিনিস সেটা আগে বুঝো। মেকানিক্স হচ্ছে বল এবং বলের প্রভাব নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে মেকানিক্স, বুঝছো? বল এবং বলের প্রভাব নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে আমাদের মেকানিক্স। এই মেকানিক্সটা হচ্ছে তিন ধরনের হয়ে থাকে। এই মেকানিক্সটা হয়ে থাকে তিন ধরনের। একটাকে বলা হয় স্ট্রাকচারাল মেকানিক্স, আর একটাকে বলা হয় স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, আরেকটা বলা হয় ফ্লুইড মেকানিক্স, বা এটাকে বলা হয় হাইড্রোলিক্স। ঠিক আছে, তোমাদের যেহেতু এই জিনিসগুলো পরিচিত ওয়ার্ড সেই জন্য আমি এইভাবে লিখলাম। সো মেকানিক্স তিন ধরনের হয়ে থাকে, একটা স্ট্রাকচারাল মেকানিক্স, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, আর একটা হচ্ছে হাইড্রোলিক্স। সো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসটা কি আমি বলছি, কিন্তু মেকানিক্সটা হচ্ছে বল এবং বলের প্রভাব নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে। তাহলে স্ট্রাকচারাল মেকানিক্সে বল এবং বলের প্রভাব যদি বাহ্যিকভাবে, অর্থাৎ এক্সটার্নাল ফোর্স অ্যান্ড ইটস ইফেক্ট, অর্থাৎ বাহ্যিক বল এবং এর প্রভাব নিয়ে যেই অংশে আলোচনা করা হয় বা যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স। আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসটা কি, যে ইনার ফোর্স অ্যান্ড ইটস ইফেক্ট, অর্থাৎ ভিতরের অন্তর্ভুক্ত, বা ইনার বলতে বোঝাইতেছে ইন্টারনাল একটা বিষয়। সো ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল, বাহ্যিক বিষয়, আর একটা হচ্ছে ভিতরের বিষয়। তাহলে ভিতরের বল এবং বলের প্রভাব নিয়ে যে আলোচনা করা হয় সেটা হচ্ছে আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। এটা বুঝতে একটু অসুবিধা হওয়ার কথা। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বলতে বুঝাইতেছি, ধরো আমি এখানে কিন্তু একটা কি করলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্স অ্যাপ্লাই করার ফলে এই বস্তুটার ভিতরে যে বলের প্রভাব, বল এবং বলের প্রভাব যেটা বিস্তার করতেছে, এই জিনিসটাই হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। ঠিক একইভাবে পানিতে বল এবং বলের প্রভাব নিয়ে যখন আলোচনা করব সেই শাখাকে বলতেছি আমরা হাইড্রোলিক্স বা ফ্লুইড মেকানিক্স। এতটুকু বুঝছো? আমাকে একটু জানাও যে এটার ভিতরে পার্থক্য বুঝছো কিনা। এটা এক্সটার্নাল একটা বিষয়, এটা ইন্টারনাল বিষয়, আর এটা হচ্ছে ফ্লুইডের বিষয়। তোমরা বুঝছো কিনা একটু আমাকে জানাও। তোমরা একটু আমাকে সাথে সাথেই রিপ্লাই করবা, কারণ এতে করে তোমাদের সময়টাও বাঁচবে। হ্যাঁ, ঠিক আছে, বোরিং লাগবে না। ওকে, এতটুকু জিনিস যদি বুঝে থাকো তাহলে আমরা একেবারে আমরা তো বুঝতে পারছি যে মেকানিক্স তিন ধরনের হয়, স্ট্রাকচারাল, স্ট্রেংথ আর হাইড্রোলিক্স। তাহলে তিনটা সম্পর্কে আমরা অলরেডি জেনে ফেলছি। তাহলে আমরা এখন আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্স নিয়ে, যেটা হচ্ছে কি, যে জিনিসটা হচ্ছে আমাদের বাহ্যিক ফোর্স নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তাহলে এখানে তোমাদের এই স্ট্রাকচারাল মেকানিক্সে কোনগুলো টপিক আসলে কভার করব সেটা একটু লিস্ট করি। একটা হচ্ছে ভেক্টর, এরপরে হচ্ছে ফোর্স সিস্টেম,
এরপরে আচ্ছা আমি এগুলো বাংলাতে লিখি যাতে তোমাদের অসুবিধা না হয়, তোমরা তো বাংলা মিডিয়ামে পড়ো, এই জন্য আমি এগুলো বাংলাতেই লিখতেছি। ভেক্টর বলের ব্যবস্থা, বলের সাম্যাবস্থা, এরপরে হচ্ছে ভার কেন্দ্র, জড়তার ভ্রামক, এরপরে হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ, এরপরে হচ্ছে তোমাদের কাজ ক্ষমতা শক্তি, এরপরে হচ্ছে তোমাদের মোমেন্ট। ঠিক আছে, তোমাদের এই স্ট্রাকচার মেকানিক্সে এই টপিকগুলো হচ্ছে আমাদের আলোচনার বিষয়, যেখানে বলছি ভেক্টর, বলের ব্যবস্থা, বলের সাম্যাবস্থা, ভারকেন্দ্র, জড়তা ভ্রামক, ফ্রিকশন, কাজ ক্ষমতা শক্তি এবং মোমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি একেবারে শুরু দিয়ে ভেক্টর দিয়ে আমরা আমাদের স্ট্রাকচার মেকানিক্সের পদযাত্রা শুরু করে ফেলি। ঠিক আছে, আর তোমরা যদি নোট করো তাহলে তোমরা যেহেতু বেশি জন নাই এখন, যদি নোট করে থাকো তাহলে তোমাদের নোট করার সময় দেবো, আমাকে একটু বলবা যে ভাই নোট করার সময় দেন, আমরা তাহলে তোমাকে সাথে সাথে নোট করার সময় দেবো। আবার তুমি যদি মনে করে যে না ভাই আপনি যত বুঝাইতেছেন বুঝান, এরপরে ভিডিওটা শেষ করলে রেকর্ড অবস্থায় আমি আসলে নোট করব, তাহলে এটাও করতে পারো তোমরা। ওকে, ঠিক আছে, যেহেতু অধিকাংশ এখন অনুপস্থিত সেজন্য আমি তোমাদেরকে পরবর্তীতে ভিডিও দেখে দেখে নোট করাটাই বেটার মনে করতেছি, তাহলে আমি আরো তাড়াতাড়ি আসলে আমার টপিকগুলো আসলে কভার করতে পারবো। ঠিক আছে, তো আমরা আসলে কোন নিয়ে আলোচনা করব? ভেক্টর নিয়ে আলোচনা করব, ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব, যেহেতু এটা স্ট্রাকচার মেকানিক্সের ফার্স্ট টপিক। সো ভেক্টর রাশিটা কি? ভেক্টর রাশিতে যাওয়ার আগে আমাদের কথা বলতে হবে রাশিটা নিয়ে। রাশি কি জিনিস? রাশি হচ্ছে যা কিছু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রাশি, যা কিছু পরিমাপের একক সেটাই হচ্ছে রাশি। এই রাশিটা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, এই রাশিটা দুই ধরনের হয়ে থাকে, একটা ভেক্টর রাশি আর একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। সো ভেক্টর রাশি আর স্কেলার রাশি কি? যে রাশিটার শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, শুধুমাত্র মান আছে, দিক নেই, সেটাই হচ্ছে আমাদের স্কেলার রাশি। আর ভেক্টর রাশিটা কি? আমাদের মান আছে, সাথে সাথে দিকও আছে, তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। সো আই হোপ এটা বুঝছো এবং এই জিনিসগুলো তো তোমরা অলরেডি জানো। ঠিক আছে, সো আমাদের মানের সাথে সাথে দিকও থাকতে হবে। তো আমরা যেহেতু ভেক্টর নিয়ে আলোচনা করতেছি, স্কেলার এখন আমাদের আর দরকার নেই, আমরা এখন ভেক্টর নিয়ে আলোচনা করব। সো এই ভেক্টরের ক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে যে বল একটা ভেক্টর রাশি, বল হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে বলের কি আছে? মান আছে, সাথে সাথে আমাদের কি আছে? বলের দিকও আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি করি? সো আমাদের কি আছে? ভেক্টর নিয়ে এখন যেহেতু আলোচনা করতেছি, ভেক্টরের মান আছে, দিক আছে এবং বলটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এতটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, এরপর আমাদের লাগবে হচ্ছে সমান ভেক্টর। আমাদের লাগবে হচ্ছে সমান ভেক্টর। তাহলে সমান ভেক্টর কি জিনিস? আমাদের সমান ভেক্টরটা হচ্ছে, আমরা যদি ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তো এটাকে একটু চিহ্নিত করি যে এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 5 নিউটনে কাজ করতেছে। ঠিক একইভাবে ধরো এই জায়গাতে বি একটা ভেক্টর, 30 ডিগ্রি কোণে 5 নিউটনে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে সমান ভেক্টরটা কি জিনিস? আমরা তখনই
এ এবং বি ভেক্টরকে সমান ভেক্টর বলতে পারবো যদি এবং কেবল যদি সেখানে মানের সাথে সাথে, দেখো মান 5, এটাও 5, তাদের দিক দিক 30 ডিগ্রি, ভূমির সাথে 30 ডিগ্রিতে আছে, ভূমির সাথে 30 ডিগ্রিতে আছে, তাহলে আমরা কখন তাকে সমান বলতে পারবো? যে যখন তাদের মান সাথে সাথে দিকটাও কি আছে, সমান আছে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে সমান ভেক্টর। ঠিক আছে, তাহলে আমি এখানে সমান ভেক্টর নিয়ে কেন আলোচনা করতেছি একটু বোঝার চেষ্টা করো। যে আমি যদি চিন্তা করি যে এই ভেক্টর আর এই ভেক্টর একই জিনিস যদি হয়, তাহলে আমি এটাকে চিন্তা করতেছি এখানে নেই, এর অবস্থান এইখানে চলে আসছে, তাহলে এখান দ্বারা আমি আসলে কি বোঝাতে চাচ্ছি যে আমি কোনো ভেক্টরকে মান এবং দিককে চেঞ্জ না করে এইখান থেকে এখানে নিয়ে আসতে পারছি, তার মানে আমি এখানে একটা সিদ্ধান্তে আসতে পারি। কি সিদ্ধান্তে আসতে পারতেছি? যে ভেক্টর রাশির মান ও দিককে চেঞ্জ না করে স্থানান্তর করা যায়, এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে। তোমরা যারা আমার ক্লাসগুলো আগে করছো তোমরা সেটা জানো যে ভেক্টর রাশির মান ও দিককে চেঞ্জ না করে আমরা স্থানান্তর করতে পারি। আমরা সেই থিওরামটা কই থেকে পাইছি? সমান ভেক্টর থেকে পেয়েছি। ঠিক আছে, এতটুকুই তোমাদের জানতে হবে, বুঝতে হবে। ওকে, এখন আমরা তাহলে একটু মোছা দিই। এই কথাটা কিন্তু একটু মনে রাখিও, হ্যাঁ এই কথাটা একটু মনে রাখিও, কারণ এই কথাটার ব্যবহার আমরা খুব শীঘ্রই অনেক দ্রুত মানে অনেক ফ্রিকোয়েন্টলি ব্যবহার করব। ফ্রিকোয়েন্টলি বলতে বুঝাইতেছি যে অনেক জায়গাতে এই জিনিসটা ব্যবহার করব, এই অ্যাপ্লিকেশনটা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আসি সামান্তরিকের সূত্রে। আমরা আসি কোথায়? সামান্তরিকের সূত্র। তো তোমরা যারা ভেক্টর পড়ো বা পড়ো তাহলে তারা কিন্তু অলরেডি জানো কিন্তু যখন ভেক্টর নিয়ে কথাবার্তা হয় তখন কিন্তু অবশ্যই সামান্তরিকের সূত্র নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো এই সামান্তরিকের সূত্রটা কি, বা একে বলা হয় ইংরেজিতে প্যারালিলোগ্রাম ল। এটাকে বলা হয় প্যারালিলোগ্রাম ল। এটাকে বলা হয় প্যারালিলোগ্রাম ল। তাহলে এই সামান্তরিকের সূত্র বা প্যারালিলোগ্রাম ল কি বলতেছে? যদি একটি সামান্তরিকে, তাহলে আমরা একটা সামান্তরিক আঁকানোর চেষ্টা করি। তোমরা কি কোনো কমেন্ট করতেছো? ওকে, ঠিক আছে, তোমরা বুঝতেছো কিনা একটু আমাকে জানাও তো। কিছুই তো কথা বলতেছো না, আর মনে হচ্ছে তো বুঝতেছো, কারণ এই জিনিসগুলো অলরেডি আমি করে ফেলছি আমার ফ্রি কোর্সে। সো প্যারালিলোগ্রাম লটা কি ছিল? আমাদের প্যারালিলোগ্রাম লটা ছিল যদি এই যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু কোনটা? যে এই বাহু আর এই বাহু সন্নিহিত কেন? কারণ এই বাহু এই প্রান্ত এখানে মিশে গেছে, এই প্রান্তের এই প্রান্ত মিশে গেছে, তাহলে এরা দুটো হচ্ছে সন্নিহিত বাহু। ঠিক একইভাবে এই বাহু আর এই বাহু সন্নিহিত বাহু, বাট এই বাহু আর এই বাহুর ভিতরে কোনো ধরনের স্পর্শ নাই, সেহেতু এই বাহু আর এই বাহু কিন্তু সন্নিহিত বাহু না। তো সামান্তরিক সূত্র বলতেছে যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, এই যে সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, ভেক্টর বলতে কি বোঝায়? তার মানও থাকবে এবং দিকে থাকবে, তাহলে নিলাম এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর, তাহলে দুটি ভেক্টরকে নির্দেশ করে, তবে এই সন্নিহিত বাহু যে বিন্দুতে মিলিত হয় বা সন্নিহিত বাহু থেকে যে কর্ণ অঙ্কন করা হয় সে বরাবর এই ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। ঠিক আছে, সামান্তরিকের সূত্র বলতে এটাই বোঝায়। আমাকে কি দেখা যাচ্ছে? আমাকে কি দেখা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ, আমি আসলে লক্ষ্য করিনি। এখন শোনা যাচ্ছে কিনা? এখন দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তাহলে দেখো সামান্তরিকের সূত্রটা কি ছিল, আমি আবারও বলি যে দুটি সন্নিহিত বাহু, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু কি, যারা একে অপরের স্পর্শে থাকে। তাহলে এই বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, তবে ওই সন্নিহিত বাহু থেকে যে কর্ণ অঙ্কন করা যায়, এটাই হচ্ছে তাদের লব্ধি নির্দেশ করে। ঠিক আছে, এইটাই জিনিসটা তাদের লব্ধি। তাহলে এই জিনিসটাকে তোমরা যখন ডেরিভেট করবা বা ডেরিভেশন করবা, ডেরিভেশন করার পরে এই লব্ধির মানটা পাওয়া, লব্ধির মান পাবে আর সমান সমান রুট ওভার a স্কয়ার b স্কয়ার প্লাস 2ab cos আলফা। ঠিক আছে, এই লব্ধিটার মান পাবা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। ঠিক একইভাবে এইটার সাথে যদি এইটা হচ্ছে তার দিক হয়, এটা হচ্ছে আলফা মানে তাদের মধ্যবর্তী কোণ, আমি এটা নিয়ে কথা বলবো। আর এইটা হচ্ছে কি, তাদের এই আলফা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, এবং আর এর সাথে কোনটা হচ্ছে বা দিকটা কোনটা, আর এর সাথে এই থিটাটা হচ্ছে দিক। তাহলে লব্ধির দিকটা কি, এই কথাটা তোমরা একটু মনে রাখবা। হ্যাঁ, এই কথাটা একটু মনে রাখবা, তোমাদের কাজে লাগবে, আমরা এটা ব্যবহার করব। সো লব্ধির দিক নিয়ে একটু কথা আমার একটু মনে, মানে তোমাদের মনে রাখতে হবে। আমি ইউজুয়ালি এটা একটু বাংলাতে লিখে দিতেছি যাতে তোমাদের মনে থাকে। থিটা সমান সমান হবে tan ইনভার্স, তোমরা অবশ্যই মনে রাখবা যে দেখো এই যে আর, এই আর এর সাথে কার সাথে কোণ, এই কোণটা হচ্ছে আলফা এর সাথে না, এ এর সাথে না। তাহলে যার সাথে কোণ এখানে দেবা যার সাথে কোণ প্লাস অপর ভেক্টর, অপর ভেক্টর cos আলফা, অপর ভেক্টর সাইন আলফা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সূত্র। লব্ধির দিকের সূত্রটা কি, tan ইনভার্স যার সাথে কোণ প্লাস অপর ভেক্টর cos আলফা, অপর ভেক্টর sin আলফা। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝছো? এখন দেখা যাচ্ছে, আমি তো দেখতে পারতেছি, এই এখন দেখা যাচ্ছে, এই যে দেখতেছো তোমরা তো মনে হয় কেউ একজন দেখতেছো, দেখো তো এখন দেখা যাচ্ছে কিনা। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? তোমরা তো রিপ্লাই দাও না কেন, একটু তাড়াতাড়ি রিপ্লাই দাও। যেই দেখতেছো সেই একটু রিপ্লাই দাও যে দেখা যাচ্ছে কিনা। আমি তো এখানে ঠিক মতোই দেখতে পারতেছি। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা এই জিনিসটা মনে রাখবা যে লব্ধির দিক থিটা সমান সমান tan ইনভার্স অপর ভেক্টর sin আলফা ডিভাইডেড বাই, আমি আসলে যার সাথে কোণ নিছি, দেখো কোণটা এই থিটা কোণটা কার সাথে, আলফা এর সাথে। তাহলে এই হচ্ছে, তাহলে এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি রূপান্তর করি সেটা হবে কি tan ইনভার্স, দেখো যার সাথে কোণ, এই কোণটা কার সাথে, এর সাথে। তাহলে এ অপর ভেক্টরকে বি, তাহলে বি cos আলফা, বি sin আলফা। ঠিক একইভাবে আমি যদি চিন্তা করি এই থিটাটা এর সাথে না, এই থিটাটা হচ্ছে এর সাথে, সেক্ষেত্রে আমার সূত্রটা হবে কি,
ট্যান ইনভার্স কার সাথে কোণ, দেখো কার সাথে, থিটাটা কার সাথে, বি এর সাথে, তাহলে যার সাথে কোণ অপর ভেক্টর cos আলফা অপর ভেক্টর sin আলফা। ঠিক আছে, ক্লিয়ার? কোনটা বুঝুনি? এই জিনিসটা দেখো, এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা, এই যে আমি যে বাংলা কথাটা লিখে রাখছি এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা, যে লব্ধির দিকের সূত্র কি, ট্যান ইনভার্স যার সাথে কোণ প্লাস অপর ভেক্টর cos আলফা অপর ভেক্টর sin আলফা। এখানে আমাদের প্রথম ক্ষেত্রে কোণটা কার সাথে, থিটাটা ছিল হচ্ছে এর সাথে, তাহলে থিটা যদি এর সাথে হয়, কার সাথে কোণ এটা, কার সাথে, থিটা এর সাথে, তাহলে এই যে এ লিখছি, তাহলে এ বাদ দিয়ে অপর আরেকটা ভেক্টর কে বি, তাহলে বি cos আলফা আর বি sin আলফা, এই যে এখানে যা লিখছি সেটাই তো এখানে রূপান্তর করছি। এর পরবর্তীতে আমি কি লিখলাম, থিটা হচ্ছে কার সাথে, থিটা হচ্ছে এই যে বি এর সাথে, তাহলে বি, তাহলে প্লাস এ cos আলফা এ sin আলফা, সেটা তো লিখছি। এখন বুঝছো? একটু ফাস্ট রিপ্লাই দাও, বুঝছো কেন? শাওন, তুমি একটু ফাস্ট রিপ্লাই দাও। ঠিক আছে, আমরা লব্ধির মান পাইছি, দিক পাইছি, এখন আমরা চলে আসি মধ্যবর্তী কোণটা নিয়ে। আমরা এখন চলে আসি মধ্যবর্তী কোণ নিয়ে। হ্যাঁ, আমরা এখন মধ্যবর্তী কোণ নিয়ে আলোচনা করব। মধ্যবর্তী কোণ, ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা একটু স্পেশাল। ভেক্টরের মধ্যবর্তী কোণ স্পেশাল জিনিসটা কি, স্পেশাল ভাবে মনে রাখবা এইভাবে, যে ভেক্টরের পায়ে পা মিলতে হবে, ভেক্টরের পায়ে পা মিলতে হবে, ভেক্টরের পায়ে পা মিলতে হবে। এই মিলার পরে যে কোণটা থাকবে, যে কোণ হবে, সেটাই হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ, সেটাই হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, ভেক্টরের পায়ে পা মিলতে হবে, মিলার পরে যে মধ্যবর্তী কোণটা হবে সেটাই, যে কোণ হবে সেটাই হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ। কিভাবে দেখো, আমাদের এখানে এর ধরো এটা হচ্ছে এ, দেখো এই ভেক্টরের এটা কিন্তু পা আর এটা হচ্ছে আমাদের মাথা। আরেকটা কি, ধরো এটা একটা ভেক্টর বি, দেখো এটা কিন্তু তার পা আর এটা হচ্ছে তার মাথা। এইখানেকার ক্ষেত্রে এই যে এতটুকু ধরো 135 দিয়ে রাখছি, তাহলে এই মধ্যবর্তী কোণ কি 135? অবশ্যই না, কারণ এখানকার পা আর এখানকার মাথা মিলছে, বাট আমি বলছি ভেক্টরের পায়ে পা মিলতে হবে। তাহলে পায়ে পা মিলতে হলে আমরা কি জানি, আমরা জানি যে ভেক্টরকে তার মান এবং দিককে চান্স না করে কি করা যায়, স্থানান্তর করা যায়। যদি স্থানান্তর করা যায় তাহলে আমরা কি করতে পারি, এই যে এই ভিটাকে ঠেলে উপরে উঠিয়ে দিতে পারি, ঠেলেও যদি উপরে উঠায় দিই তাহলে এই যে এতটুকু কি ছিল, 45 ডিগ্রি কোণেই ছিল কিন্তু। ঠিক আছে, দেখো তাহলে এই যে বি, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। দেখো এই ভেক্টরের পা এখানে মিলছে, এই ভেক্টরের পাটাও এখানে আছে, তার মানে পায়ে পা মিলছে, মেলার পরে যে কোণটা সেটাই হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ। আমি কিন্তু তোমাদের বলছি যে এই ভেক্টরটাকে, ওই যে সমান সমান ভেক্টরের সময় আমি তোমাদের বলেছি যে ভেক্টরকে মান এবং দিককে চেঞ্জ না করে স্থানান্তর করা যায়, আমি কিন্তু এখানে ওই জিনিসটাই করেছি। ঠিক আছে, এই তোমরা কি দেখতেছো এবং বুঝতেছো, একটু আমাকে জানাও তো। দেখো এখানকার এই যে এই জিনিসটা কিন্তু এই জায়গাতে ছিল, এই জিনিসটা কিন্তু এই যে এই জায়গাতে ছিল, এটা কিন্তু 135 ছিল। আর টোটালটা দেখো, এই টোটালটা কত, 180, তাহলে এই এতটুকু অবশ্যই 35 কত হবে, 45। এটাকে জাস্ট ঠেলে উপরের দিকে উঠাই দিছি। দেখো এটা যদি 135 হয়, এটা 45, তাহলে এই 45 আর এই 45 কি বিপরীত কোণ? ঠিক আছে, আমি মানকে চেঞ্জ করছি, দিককে চেঞ্জ করছি? অবশ্যই না, দিককে চেঞ্জ না করে তাকে স্থানান্তর করে উপরে তুলে দিছি। ঠিক আছে, এতটুকু বুঝছো? আমাকে একটু জানাও বুঝছো কিনা, যে যাই যেই দেখো আমাকে একটু জানাও যে বুঝছো কিনা। এখন তো ক্লিয়ার দেখা যাচ্ছে।
ঠিক আছে, বুঝলে ভালো। তাহলে এতটুকু কি তোমরা নোট করছো? যদি নোট করতে থাকো তাহলে একটু নোট করো। ওকে, ঠিক আছে, আমার মনে হয় যে তোমাদের নোট করা শেষ। এখন তাহলে ঠিক আছে, আমরা তাহলে এগোই। ঠিক আছে, তাহলে আমরা একটা অঙ্কে চলে যাই এবং অঙ্কর মাধ্যমে আমরা আসলে কি করি, অঙ্কের মাধ্যমে বাকি যে বেসিক গুলো আছে সেটা কভার করার চেষ্টা করি। হ্যাঁ, একটা অঙ্ক করি। তো তোমাদের আমরা কিন্তু ভেক্টর নিয়ে যত যাবতীয় কথাবার্তা সবকিছু কিন্তু বলে ফেলছি। এখন আমরা যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফোর্স সিস্টেম বা বলের ব্যবস্থা। আমরা চলে যাচ্ছি বলের ব্যবস্থাতে। ওকে, আমরা বলের ব্যবস্থার অঙ্কগুলো করে দিই। সো আমরা একটা অঙ্ক এখানে তোলার চেষ্টা করি বই থেকে। তোমরা বেসিক্যালি আমাদের ফোর্থ সিস্টেমে দুই টাইপের অঙ্ক থাকে। এটা হচ্ছে টাইপ 1 এর অঙ্ক। হ্যাঁ, এই টাইপ 1 এর অঙ্কে আসলে এই দিছে, আমি চিত্রটা আঁকাই আগে, তারপরে তোমাদের বুঝিয়ে দিছি। এত হচ্ছে 2.25 কিলোনিউটন, এরপরে 50 কিলোনিউটন, এই জিনিসটা হচ্ছে 26 কিলোনিউটন, আরেকটা হচ্ছে 10 কিলোনিউটন। এখন এটা হচ্ছে 30 ডিগ্রিতে আছে, এটা হচ্ছে 1:2 তে আছে, এটা হচ্ছে 45 ডিগ্রিতে আছে, আর এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 12তে আছে। ওকে, সো তোমাদের এই টাইপ 1 আমি তোমাদের বলেছি যে তোমাদের ফোর্থ সিস্টেমে দুই ধরনের বেসিক্যালি অঙ্কগুলো পেয়ে থাকবা। ঠিক আছে, একটা হচ্ছে তোমাদের টাইপ 1 এ যেটা চাইবে সেটা হচ্ছে লব্ধির মান, দিক
অবস্থান প্রকৃত কোণ বের করো। কোণ বের করো। সো টাইপ 1টা কি থাকবে তোমাদের? তোমাদের কোশ্চেনে দেয়া থাকবে যে লব্ধির মান, দিক, অবস্থান, প্রকৃত কোণ বের করো। সো আমরা তাহলে টাইপ 1 এর একটা অঙ্ক এখানে হাজির হয়েছি, যে কোশ্চেনে বলছে যে এরকম একটা বলের ব্যবস্থা দিয়ে রাখছে, এখানে বলছে যে লব্ধির মান এবং দিক বের করো, লব্ধির মান এবং দিক বের করো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 1 এর অঙ্ক। সো তোমরা একটু, আমি টাইপ 1 এর অঙ্ক কোনগুলো, আমার কাছে প্রযুক্তি বইটা নাই, ঠিক আছে, বাট আমি অ্যারেঞ্জ করে সামহাও তোমাদের পরবর্তী ক্লাস থেকে সেগুলো হচ্ছে বলে দিব যে কোন নাম্বার অঙ্কগুলো তোমরা হচ্ছে এইচডব্লিউ করবা, কোনগুলো ছেড়ে দিবা, কোনগুলো বাদ দিবা, সেই জিনিসগুলো তোমাদের হচ্ছে আমি নেক্সট ক্লাস থেকে বলবো, কারণ আমার কাছে এখন প্রযুক্তি বইটা নেই। ঠিক আছে, তোমাদের বেসিক্যালি কিন্তু আমি প্রযুক্তি দেখে অঙ্কগুলো করাবো। ওকে, তোমাদের বেসিক্যালি আমি প্রযুক্তি দেখে অঙ্কগুলো করাবো। সো তোমরা যারা দেখতেছো তোমরা কিন্তু প্রত্যেকেই প্রযুক্তি বইটা কিনে নাও, কারণ প্রযুক্তি বইটা তোমরা যেহেতু এখন পলিটেকনিকে আসছো, তোমাদের জন্য অনেক সহজভাবে এটা উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এটা অঙ্কটা সলভ করার চেষ্টা করি। তো সলভ করতে গেলে, আমাদের ফোর্থ সিস্টেমের অঙ্কগুলোকে সলভ করতে গেলে তোমাদের অবশ্যই যে জিনিসটা জানতে হবে, একটা ট্রিক্স মনে রাখতে হবে। এই ট্রিক্সটা কি? এই ট্রিক্সটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ট্রিক্স। সেই ওয়ান অ্যান্ড অনলি ট্রিক্সটা হচ্ছে সকল বলকে টানা বলে রূপান্তর করতে হবে। টানা বলে রূপান্তর করতে হবে, সকল বলকে টানা বলে রূপান্তর করতে হবে। সো আমি এখানে একটা কথা বলছি, টানা বল। সো এই জিনিসটা কি সেটা একটু বুঝো। এই জিনিসটা হচ্ছে, আচ্ছা এখানে একটু দেখার চেষ্টা করো, আমি বোর্ডকে একটু ভাগ করে নিই, কারণ অনেক বেসিক জিনিস এখানে তুলে ধরবো। সো টানা বল হচ্ছে, বল মেইনলি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে টানা বল আর একটা হচ্ছে চাপা বল। ঠিক আছে, একটা হচ্ছে টানা বল আর একটা হচ্ছে চাপা বল। সো তোমরা একটু খেয়াল করো, আমার দিকে খেয়াল করো। এই যে ধরো, এই যে আমি এই মার্কারটাকে ধরে এইদিকে ইয়ে করতেছি, এইভাবে করতেছি, তাহলে আমাকে কি বুঝতেছো যে এই একটা পয়েন্ট থেকে আমি ফোর্সকে বাইরের দিকে টানতেছি না? এই জিনিসটাকেই তো আমরা টানা বলতেছি, এই জিনিসটাকে টানা বলতেছি না? তাহলে সেই টানার ক্ষেত্রে কি করছি আমরা, একটা ফোর্স থেকে, একটা বিন্দু থেকে, এটা যদি একটা বিন্দু চিন্তা করি, ধরো এই সেই বিন্দু, এই বিন্দু থেকে আমি বাহিরের দিকে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, এই ফোর্সটা বাইরের দিকে যখন অ্যাপ্লাই হচ্ছে, আমি এই সিস্টেমটাকে নাম দিছি কি টানা সিস্টেম না? তাহলে বিন্দু থেকে যখন বাহিরের দিকে ফোর্স কাজ করবে, বিন্দু থেকে যখন বাহিরের দিকে ফোর্স কাজ করবে, তখন সেটাকে বলবো টানা বল। ঠিক একই ভাবে ধরো আমার এই হাতের দিকে একটু লক্ষ্য করো, আমি কি করতেছি এখানে, আমি ফোর্সটাকে ভিতরের দিকে বা একটা বিন্দুর দিকে কিন্তু অ্যাপ্লাই করতেছি। যদি একটা বিন্দু চিন্তা করি, এখানে এই বিন্দুকে চিন্তা করলে আমি ফোর্সটাকে বিন্দুর দিকে অ্যাপ্লাই করতেছি, তাহলে এই অ্যাকশনটাকে আমরা কি বলি, চাপ দেওয়া বলি না? তাহলে এটাই হচ্ছে আমাদের চাপা বল। তাহলে আমি কি বলতেছি, বিন্দুর দিকে ফোর্সটাকে অ্যাপ্লাই করতেছি। তাহলে বিন্দুর দিকে, যদি বিন্দু থেকে বাইরের দিকে যাই টানা বল, বিন্দুর দিকে হলে চাপা বল। ওকে, তাহলে আমাকে বলছে যে সকল বলকে টানা বলে রূপান্তর করতে হবে, অর্থাৎ বিন্দু থেকে সবগুলো বলটাকে কি রাখতে হবে, বাইরে রাখতে হবে। দেখো এই জায়গাতে, এই সিস্টেমে, এই জায়গাতে যদি একটা কমন বিন্দু চিন্তা করি, এই কমন বিন্দুর ক্ষেত্রে এই ফোর্সটা বাইরের দিকে, এটা বাইরের দিকে, এটা বাইরের দিকে, এটা বাইরের দিকে, অর্থাৎ আমার কিন্তু অলরেডি কাজ হয়ে আছে, সবগুলো ফোর্স কিসে আছে, টানা বলেই আছে, একে কিন্তু আর নতুন করে রূপান্তর করার কিছু নেই। যদি এমন থাকতো, এরকম থাকতো, আমি একটু বোঝানোর সুবিধার্থে একটা নতুন ডায়াগ্রাম অঙ্কন করি। ধরো এইটা হচ্ছে 2.25, এখানে হচ্ছে ধরো 5 নিউটন, এটা হচ্ছে ধরো 30 ডিগ্রিতে 7 নিউটন। সো এই এতটুকু জিনিস বুঝলেই হয়ে যাবে। দেখো সবগুলো ফোর্স কিন্তু এই একটা কমন বিন্দুতে কাজ করতেছে, তাহলে আমি কি বলছি, টানা বলে রাখতে হবে, সবগুলো বলকে টানা বলে রাখতে হবে। তো টানা বলে রাখতে গেলে আমাদের কি করতে হবে, দেখো এই ফোর্সটা বিন্দু থেকে বাইরের দিকে কাজ করতেছে, ইটস ফাইন, টানা বল। কিন্তু
এই ফোর্সটা কিন্তু বিন্দুর দিকে কাজ করতেছে, তার মানে কি এটা চাপা বলে আছে। চাপা বলে যদি থাকে আমাকে কি করতে হবে, টানা বলে রূপান্তর করতে হবে। টানা বলে রূপান্তর করতে গেলে আমাদের যেই থিওরামটা আমরা সমান ভেক্টরের জন্য শিখেছি, অর্থাৎ আমরা কি করি জানি, ভেক্টরকে তাদের মান এবং দিককে চেঞ্জ না করে স্থানান্তর করা যায়। তাহলে এই ফোর্সটাকে আমি স্থানান্তর করে, ধরো এই ফোর্সটাকে তুলে এই জায়গাতে নিয়ে আসি, ঠেলে এই দিকে নিয়ে আসা যাবে? দেখো 5, এর দিকও আমি চেঞ্জ করিনি, শুধুমাত্র এই জায়গাতে ছিল, তাকে আমি কোথায় নিয়ে গেছি, এই যে এই জায়গাতে নিয়ে এসেছি 5 কিলো নিউটন। তো আই হোপ এই যে চেঞ্জ করাটা বুঝতে পারছো। ঠিক একইভাবে দেখো এই জায়গাতে এটা কি আসছে 7 কিলো নিউটন, এটা কিন্তু বিন্দুর দিকে কাজ করতেছে। বিন্দুর দিকে কাজ করলে সেটাকে বলা হয় চাপা বল। তাহলে এটাকে আমি এইভাবে চাপা বলে রাখতে পারবো না, কারণ আমার এই ফোর্স সিস্টেমের অঙ্কগুলো করতে গেলে অবশ্যই বলগুলোকে টানা বলে রাখতে হবে। তাহলে এই ফোর্সটাকেও ঠিক একইভাবে আমরা কি করতে পারি, ঠেলে এই যে এর ভিতর দিয়ে বের করতে পারি। কিন্তু কন্ডিশনটা কি, আমাদের মানও চেঞ্জ করা যাবে না, আচ্ছা মান আমি চেঞ্জ করলাম না, এবং সাথে সাথে দিককেও চেঞ্জ করা যাবে না। দেখো এটা লম্বের সাথে কত ডিগ্রি কোণে আছে, 30 ডিগ্রি কোণে, তাহলে এটাও লম্বের সাথে কত ডিগ্রি কোণে থাকবে, 30 ডিগ্রি কোণে থাকবে। তো তোমরা এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, যে তোমরা এই চাপা বল থেকে কিভাবে টানা বলে ট্রান্সফার করবা সেই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। কন্ডিশন একটাই, যে কোনোভাবেই এই মান এবং দিককে চেঞ্জ করা যাবে না। এতটুকু বুঝছো কিনা? এই চেঞ্জ করা বুঝছো কিনা, এটা একটু স্পেশাল, চেঞ্জ করা না বুঝলে সমস্যা আছে। ঠিক আছে, আমাকে একটু জানাও যে বুঝছো কিনা এটা। যে দেখতেছো সে আমাকে একটু জানাও যে বুঝছো কিনা। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা কিন্তু চাপা থেকে টানাতে ক্লিয়ার করে ফেলছি, এই এতটুকু আমাদের আর দরকার নেই। তুমি যে সজীব, তুমি একটু মানে রেকর্ড ক্লাস দেখে, তোমরা একটু রেকর্ড ক্লাস দেখে নোটগুলো করিও, এতে করে আমি আসলে ফাস্টলি যেতে পারবো। ঠিক আছে, বোরিং লাগবে না তোমাদের কাছে। অনেক আমাদের এখানে প্রায় অনেক স্টুডেন্ট ভর্তি হবে, তো সো তাদের কাছে যেন বোরিং না লাগে, এই জন্য তোমরা কি করবা, রেকর্ড ক্লাস দেখেই মানে নোটগুলো করবা। ঠিক আছে, জাস্ট এতটুকুতে বুঝো, না বুঝলে আমাকে সরাসরি কোশ্চেন করো। আর নোট করার যদি সময় দেই তাহলে কি হবে যে অনেকের বোরিং লাগবে, বাট আমি আসলে 1.5 ঘন্টায় খুব বেশি জিনিস কভার করতে পারবো না। বুঝতে পারছো আমার কথাটা? বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এটাকে কি করি, সলভ করার চেষ্টা করি। ওকে, সলভ করার আগে দেখো তো এখানে আরেকটু সমস্যা আছে। আমাদের সমস্যাটা কি, এই যে ফোর্সগুলো কি আছে, ইনক্লাইন্ড অবস্থায় আছে না, বা হেলানো অবস্থায় আছে না? আমরা জানি। আচ্ছা, আজান দিচ্ছে, আজানের পরে আমি এটাকে আবার ক্লিয়ার করি।
আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এটার বাকি অংশটা করার চেষ্টা করি। সো আমরা দেখো, আমরা কি পড়েছি। আমরা কিন্তু এখানে বলছে লব্ধির মান এবং দিক নির্ণয় করো, তাই না? আমাদের এখানে বলছে লব্ধির মান এবং দিক নির্ণয় করো, বাট আমরা আসলে লব্ধির মান এবং দিক নির্ণয় করার ক্ষেত্রে লব্ধির মানের সূত্রটা দেখছিলাম কি, দুইটা ভেক্টর নিয়ে আমরা চিন্তা করছিলাম না? অর্থাৎ এ ভেক্টর এবং হচ্ছে বি ভেক্টর নিয়ে চিন্তা করছি আমরা। আমরা কিন্তু দুইটা ভেক্টর নিয়ে চিন্তা করছি এখানে, বুঝতে পারছো? সো আমরা যেহেতু দুইটা ভেক্টর নিয়ে চিন্তা করছি, তাহলে কি করতে হবে, আমাদের এখানে কিন্তু অনেকগুলো ভেক্টর আমরা যেহেতু বলেই রাখছি, অলরেডি তোমাদের কিন্তু বলে রাখছি যে ফোর্স কিন্তু এই যে এগুলো ফোর্স এক একটা ভেক্টর আসে। সো এগুলো চারটা ভেক্টর, এখানে কিন্তু চারটা ভেক্টর বা এরকম আরো ভেক্টর থাকতে পারে, 6 7টা 8টা ভেক্টর থাকতে পারে। সো সেখান থেকে আমাদের কি করতে হবে, যেহেতু আমরা দুইটা ভেক্টরের সূত্র জানি, আমরা যদি কোনোভাবে ওই 6 7টা ভেক্টরটাকে কোনোভাবে দুইটা ভেক্টরে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু সহজেই আমরা কি করতে পারবো, লব্ধির মান এবং দিকটাকে বের করতে পারবো। কনসেপ্টটা বুঝছো? কারণ আমরা লব্ধির মান এবং দিকের জন্য দুইটা ভেক্টর নিয়ে কাজ করছি, এর সূত্রটাও দুইটাই দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে তো অনেকগুলা। তাহলে সেক্ষেত্রে আমাদের সলিউশনটা কি? তুমি যেহেতু ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ, তোমার কাছে সলিউশন আছে। সেই সলিউশনটা কি, এই জিনিসগুলোকে ভেঙে, এই ফোর্সগুলোকে ভেঙে যদি এমন ভাবে করা যায় যে দুইটা ফোর্সে রূপান্তর করা যায়, দুইটা ফোর্স মানে কি দুইটা ভেক্টরে রূপান্তর করা যায়, তাহলে কিন্তু আমি সহজেই ভেক্টরের মান এবং দিকের মানটা কিন্তু পেয়ে যাব। আমাকে কিন্তু এই অঙ্কে লব্ধির মান এবং দিকটাই বের করতে বলছে, সাথে সাথে আমি এর প্রকৃত কোণটাও বের করে দেব, এর অবস্থানটাও দেখিয়ে দেব। ক্লিয়ার বিষয়টা? ওকে, আমরা তাহলে কি করতে হবে, নেক্সট কাজটা, এই যে এই চারটা ভেক্টর আছে বা অনেক অন্যান্য কেসের ক্ষেত্রে 6 7টা 8টা ভেক্টর থাকতে পারে, তো সেগুলোকে কি করতে হবে, আমাকে ভেঙে যে কোনো দুইটাতে রূপান্তর করতে হবে। তো আমরা সেটাকে কিভাবে জানি, আমরা জানি যে দুইটা উপাংশ, একটা যদি আমরা আসলে যদি এরকম কোনো অবস্থায় থাকে, অর্থাৎ হেলানো ভাবে থাকে, আমরা জানি দুইটা উপাংশ পাওয়া যায়। কিভাবে জানি, ধরো এটা একটা হেলানো অবস্থায় আছে, ধরো এটা সেই থিটা কোণে আছে। তো আমি এখান থেকে যদি লাইট মারি, হ্যাঁ এখান থেকে লাইট মারি, লাইটের রে এই পর্যন্ত যাবে, এরপরে এর এতটুকুর ছায়া কিন্তু এই যে এই সোজাসুজি কিন্তু এইভাবে কিন্তু ছায়া কিন্তু এতটুকু মধ্যেই সে কি থাকবে, থেকে যাবে, এর বাইরে কিন্তু থাকবে না। অর্থাৎ লাইট মারার পরে এই দণ্ডটার উপরে যতটুকু অংশে ছায়া থাকতেছে সেটাই হচ্ছে তার আনুভূমিক উপাংশ। তাহলে সেই জিনিসটা হচ্ছে কি তার আনুভূমিক উপাংশ, এটাকে ধরে নিতেছি হচ্ছে আমাদের এক্স। বুঝতে পারছো? ঠিক একই ভাবে আমি যদি এই পাশ থেকে লাইট মারি, এই পাশ থেকে যদি আমি লাইট মারি, তাহলে কি হবে, এই যে দেখো লাইটের রে এই যে এই বরাবর এসে এই যে এতটুকুর মধ্যে ছায়াটা দিবে, ঠিক আছে, এতটুকুর মধ্যে ছায়া দিবে। তার মানে কি এতটুকু উপাংশের উলম্ব উপাংশ বা উপরের মানে লম্বালম্বী উপাংশ কতটুকু অংশ এখানে কাজ করতেছে, সেই জিনিসটা কিন্তু পাবো হচ্ছে আমরা ধরে নিতেছি ওয়াই। ঠিক আছে, আর এটাকে ধরতেছি আমরা হচ্ছে এল, এটাকে ধরতেছি আমরা কি এল। বুঝতে পারছো? উপাংশ বের করা বুঝছো? যারা ভেক্টর নিয়ে ভালোভাবে জানো তারা কিন্তু আসলে আমি যেগুলো অঙ্ক তোমাদের হচ্ছে ফ্রি ক্লাসে করাইছি সবগুলো কিন্তু ওখানে কাভার হয়ে গেছে, বেসিক জিনিস কিন্তু ওর ভিতরেই কাভার হয়ে গেছে, সবগুলোই কাভার হয়ে গেছে, নতুন কোনো টিপস নেই। তোমাদের এই মেকানিক্স পার্টে তোমরা শুধু নতুন খুব বেশি দেখতে পারবে না, কারণ আমি আসলে তোমাদের যখন করাই দিছি ওই ফ্রি ক্লাসগুলা, তখন কিন্তু বেসিক ক্লিয়ার একেবারেই করে দিছি। হ্যাঁ, সবগুলো বেসিক, অর্থাৎ তুমি কিন্তু দেখো ওখানে যা করেছি এখানে কিন্তু একই জিনিসই করাইতেছি, অর্থাৎ আমি কিন্তু ওইখানে সবকিছুই কভার করে দিছি। ঠিক আছে, বাট এখানে কি হবে, একটু তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বেশি করাবো, বাট অন্য পার্টে যখন যাব তখন কিন্তু তোমাদের কাছে আবার সেই জিনিসগুলো কঠিন মনে হবে, কারণ এই জিনিসগুলো তোমরা কিন্তু আগে করোনি। ঠিক আছে, ওইখানে কিন্তু কোনো টপিকসই মানে বেসিক জিনিস বাদ দেয়নি, সবকিছুই কিন্তু ক্লিয়ার করে দিয়েছি ওখানে। বুঝতে পারছো? ওকে, তাহলে এতটুকু অংশ হচ্ছে আমাদের এক্স আর এতটুকু অংশ হচ্ছে আমাদের ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো তো, আমরা এতটুকু যদি ওয়াই হয়, তাহলে এই জিনিসটাও কিন্তু আমাদের কি ওয়াই, আর এই জিনিসটা হচ্ছে আমাদের কি এক্স, আর এটা যদি আমাদের এল হয়, তাহলে দেখো তো এটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি। তাহলে অবশ্যই তোমরা একটু মনে রাখবা, যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ হয়, অবশ্যই মনে রাখতে হবে, যদি সমকোণী ত্রিভুজ হয় তবে সেক্ষেত্রেই কেবল, যদি সমকোণী ত্রিভুজটা কি, যে যে ত্রিভুজের
যে কোনো একটা কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, সেটাই হচ্ছে আমাদের সমকোণের ত্রিভুজ। তো অবশ্যই সমকোণের যদি ত্রিভুজ হয় তাহলে তখন কেবলমাত্র তখনই আমরা লিখতে পারি যে cos থিটা সমান সমান কি ভূমি, এই যে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ L। তাহলে আমরা x সমান আমরা কি পাবো L বাই cos থিটা, L cos থিটা, অর্থাৎ এই ভূমির উপাংশটা কত L cos থিটা। ঠিক একই ভাবে আমি যদি sin থিটা এর কথা বলি, sin থিটা হবে আমাদের y বাই L, তাহলে y এর মানটা কত হবে L sin থিটা। ঠিক আছে, L sin থিটা দেখা তো যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা L cos থিটা পাইলাম এবং L sin থিটা পেলাম। অর্থাৎ একটা হেলানো জিনিসকে যখন আমরা ভাঙবো দুইটা উপাংশ হবে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ এবং একটা হবে উলম্ব উপাংশ। সেই আনুভূমিক উপাংশের মান হবে L cos থিটা এবং উলম্ব উপাংশ যেহেতু এই এতটুকু জিনিস আর এতটুকু জিনিস সমান, তাহলে এই জিনিসটা হচ্ছে y, তাহলে y সমান সমান কত হবে আমাদের L sin থিটা। তাহলে এখান থেকে আমি একটা সিদ্ধান্তে আসতে পারি। সেই সিদ্ধান্তটা কি জিনিস? সেই সিদ্ধান্তটা হচ্ছে, দেখো এখানে আমাদের যেটার সাথে দেখো x এর সাথে কিন্তু থিটা ছিল, তাহলে আমি যার সাথে কোণ, দেখো এখানে x এর সাথে কোণ, তাহলে যার সাথে কোণ হবে সে cos থিটা। এই সিদ্ধান্তে কিন্তু আমরা আসতে পারছি। দেখো এই জিনিসটাই হচ্ছে, দেখো x এর সাথে কোণ ছিল এই জন্য এখানে cos থিটা চলে আসছে। সো এই সিদ্ধান্তটা তোমরা একটু মনে রাখবা। তোমরা যেহেতু যারা আমার ওই ক্লাসগুলো করেছো তাদের কাছে নতুন কোনো কিছুই মনে হবে না, কারণ এই জিনিসগুলোই আমি কিন্তু করে দিছি। আর ওখানে যখন আমি করে দিছি আমি চেষ্টা করছি যে যতগুলো বেসিক আছে একটা অধ্যায়ে, ইভেন আমি এইভাবেই তোমাদেরকে সম্পূর্ণ কোর্সটা করিয়ে দিব। অর্থাৎ একটা অধ্যায়ের ভিতরে যতগুলো টিপস বা যতটুকু জানা দরকার, যেভাবে জানলে তোমার জন্য সহজ হয়ে যাবে সেইভাবে তোমাদেরকে আমি এটা জানিয়ে দেব। ঠিক আছে, এতটুকু ভরসা আমার উপরে রাখতে পারো। ঠিক আছে, তো আমাদের এখানে কি যার সাথে কোণ সে হবে cos থিটা, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? কারণ আমরা যদি প্রত্যেকটা হেলানোর জন্য এইভাবে আলাদা আলাদা উপাংশ করে বের করি, এইভাবে যদি আলাদা আলাদা ভাবে বের করি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, অনেক সময় যাবে, আমাদের কিন্তু খুব বেশি সময় নেই। এই জন্য আমাদের এই যে সিম্পলি এই কথাটা মনে রাখতে হবে যে যার সাথে কোণ সে হবে cos থিটা। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আমরা কিন্তু বেসিক্যালি সবগুলো জিনিসই কভার করে ফেলছি। এখন আমরা এখন কি করব, এই জিনিসটা একটু মুছায় দিই, কারণ আমার একেবারে একেবারে শেষ পর্যায়ে চলে গেছি। এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য এই সূত্রগুলো প্রযোজ্য। সমকোণী ত্রিভুজ না হলে একটা নতুন এক্সট্রা সূত্র আমি তোমাদের বলবো, সেই সূত্রের মাধ্যমে এই জিনিসগুলো কভার করা হয়ে থাকে। ঠিক আছে, সো আমাদের এই জিনিসগুলোকে কি করব, ভাঙবো। দেখো আমি যদি এটাকে ভাঙি তাহলে এই যে এই উপাংশ এইটুকু এটার সাথে কোণ 45 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে কত 50 cos 45 ডিগ্রি। কেন? কারণ যার সাথে কোণ এর সাথে কোণ, তাহলে এটা হবে cos এর উপাংশ, আর cos এর উপাংশ ওটা হলে বাকিটা হবে sin, এটা sin 45। ঠিক আছে, ঠিক একই ভাবে এটার কথা যদি চিন্তা করি, দেখো এই উপাংশ আর এই উপাংশ, তাহলে দেখো এই কোণ আর এই কোণটা হচ্ছে আমাদের একক কোণ, তাহলে এটা যদি 30 হয় তাহলে এই উপাংশটা কত হবে 10 cos 30 ডিগ্রি আর 10 sin 30 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? ঠিক একই ভাবে দেখো আমি যদি এই যে এটাকে ধরে নিতেছি থিটা, এখানে আমাদের কিন্তু কোণ দিয়ে দেয়নি, আমাদের ধরে নিতেছি থিটা, আমি ওটা কিভাবে ট্রান্সফার করব সেটা বুঝাই দিতেছি। সো এই কোণ যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে আমাদের থিটা, তাহলে যার সাথে কোণ সে হবে কি 2.25 cos থিটা আর এটা হবে 2.25 sin থিটা। ঠিক একই ভাবে আমি যদি চিন্তা করি এটা কথা, তাহলে এইটাকে ধরতেছি আমরা থিটা, তাহলে এই হচ্ছে আমাদের থিটা একক কোণ, তাহলে এই অনুসারে এটা হবে 26 cos থিটা আর এটা হচ্ছে 26 sin থিটা।
এখন আমরা কিন্তু এই যে থিটার মানগুলো জানি না, এই যে এই জিনিসগুলোর মান কিন্তু জানি না, আমাদের কি করতে হবে, বসাইতে হবে। এই তোমরা কি দেখতেছো, তোমরা কি আছো আমার সাথে? আমার সাথে কি আছো তোমরা, না কেউ নাই? তোমরা কি আমার সাথে আছো? ওকে, বুঝতেছো তো? আই হোপ এটা বোঝার কিছুই নাই, কারণ এগুলো জিনিস তুমি তো মনে হয় করছো, আমার ক্লাসগুলো তখন করছো, ঠিক আছে? অবশ্য যারা আসলে এই ক্লাসগুলো একবারই নতুন দেখবে তাদের কাছে অনেক মানে ইয়ে লাগতে পারে। এখন তোমার কাছে ইজি মনে হচ্ছে কারণ এই জিনিসগুলো করে ফেলছো তুমি। ওকে, তাহলে আমরা এই যে সাইন থিটা, এই সাইন থিটার মানগুলো আমরা বের করি। দেখো আমরা এই যে এখানকার এই জিনিসটাকে একটু বের করে নিয়ে আসি। বের করে যদি নিয়ে আসি, তাহলে এই যে দেখো এটা হচ্ছে 12, আর এইটুকু এইটুকু 5, আর এইটুকু হচ্ছে 12, আর আমরা এইটাকে কোণ ধরছি। যদি কোণ ধরি তাহলে আমরা জানি যে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। এটা যেহেতু আমাদের 90 ডিগ্রি, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে কি লিখতে পারি, 5 স্কয়ার 12 স্কয়ার তারকে রুট করলে আমরা পাবো 13। তাহলে এই অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 13। এটা তো কোনো সমস্যা নাই। তাহলে এটা যদি আমাদের কোণ হয়, তাহলে আমরা সাইন থিটা সমান সমান কি লিখতে পারি, সাইন থিটা সমান সমান লিখতে পারি 12/13, আর cos থিটা সমান সমান লিখতে পারি কত, 5/13। ঠিক আছে, সো এই মানগুলো এই জায়গাতে ইনপুট করে দাও, সাইন থিটার মানটা এখানে ইনপুট করে দাও, সেটা কত, 12/13, আর এখানে cos থিটার মানটা ইনপুট করে দাও, এটা কত আমাদের cos থিটার মান, 5/13। এতটুকু তো বুঝছো? একটু জানাও তো বুঝছো কিনা, একটু জানা বুঝছো কিনা এটা। ঠিক একই ভাবে আমি যদি এই যে এই ত্রিভুজটাকে নেই, এই ত্রিভুজটা নেওয়ার ক্ষেত্রে কি হবে, দেখো এই ত্রিভুজটা নেওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 1, আর এইদিকে হচ্ছে আমাদের 2, আর আমি কোণ ধরছি হচ্ছে এই যে এটাকে। তাহলে আমি ঠিক একই ভাবে এটা যেহেতু 90 ডিগ্রি, আমি পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাই, 2 স্কয়ার প্লাস 1, তাকে আমি কি করব, রুট করলে আমরা আসলে কি পাবো, √5। তাহলে এই দৈর্ঘ্যটা হবে কি, অতিভুজের দৈর্ঘ্য হবে √5। হ্যাঁ, ঠিক আছে। তুমি আসলে খুবই ভালো কাজ করতেছো যে লাইভটা দেখতেছো, কারণ তোমার যে ডায়েটগুলো আছে সাথে সাথে কিন্তু কভার করতে পারতেছো। তো তোমরা যারা এখন লাইভ দেখতেছো না, রেকর্ড দেখতেছো, তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমরা যদি ভালো করে কিছু শিখতে চাও, আমি চাই তোমাদের শেখাতে, তো তোমাদের কিন্তু সেই আগ্রহটা থাকতে হবে। লাইভের ক্লাসটা তোমাদের কিন্তু অলরেডি আমি বলেই দিয়েছিলাম 7:30 থেকে। অবশ্যই পরবর্তী ক্লাসগুলো 7:30 থেকেই হবে, বা 7টা থেকে আমি কিন্তু তোমাদের শতভাগ উপস্থিতি আশা করতেছি। ঠিক আছে, ঠিক একইভাবে এখানে আমি আসলে কি লিখতে পারি, সাইন থিটা সমান সমান 1/2, কস থিটা সমান সমান লিখতে পারি, এখানে ভুল লিখছি, সাইন থিটা সমান সমান হবে 1/√5, আর কস থিটা সমান সমান হবে 2/√5। তোমাদের কিন্তু আবারও বলতেছি, এই যে এই সূত্রগুলো, সাইন থিটা কস থিটা সমান সমান লম্ব বাই ভূমি, এই জিনিসগুলো কিন্তু আমি লিখতেছি কি কারণে, কারণ এই প্রত্যেকটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের জন্য এই সূত্রগুলো হচ্ছে সত্য। ঠিক আছে, তো আমরা সাইন থিটার মান, এই যে এই ত্রিভুজের জন্য সাইন থিটার মান কত পাইছি, 1/√5। তাহলে এই যে এই জায়গাতে একটু লিখে নাও, এই জিনিসটা হচ্ছে 2.25 গুণন 1/√5, আর এই জায়গাতে তোমরা একটু লিখবা, সেটা কত, 2.25 সাইন, এটা হচ্ছে cos থিটা, cos থিটা মান হচ্ছে 2/√5। ঠিক আছে, আই হোপ তোমরা এতটুকু বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, বুঝতে পারলে আমরা তাহলে এটাকে সলভ করার চেষ্টা করি, এটা আমাদের আর লাগবে না। এটা হচ্ছে আমাদের 26/12/13। ঠিক আছে, তো আমাদের মেইন কাজটা কি, দেখো আমরা মেইন কাজটা কি, আমি তোমাদের কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি যে আমাদের কাজটা হচ্ছে, যেহেতু আমরা দেখেছি যে দুইটা ভেক্টর নিয়ে আমরা লব্ধির মান এবং দিক বের করছি, আমাদের কাজটা কি, এই যে এতগুলো ফোর্স বের করছি, এই এতগুলো ফোর্সকে আমাদের দুইটা ফোর্সে রূপান্তর করা। তাহলে আমরা সেটাকে কিভাবে করতে পারি, আমরা আসলে সামেশন হরাইজন্টাল করতে পারি, অর্থাৎ সামেশন আনুভূমিক দিকে বীজগণিতিক যোগফল বের করব। বীজগণিতিক যোগফল জিনিসটা হচ্ছে নেট ফোর্স বের করা।
সাপোজ তুমি ধরো ইনকাম করতেছো, তুমি তো মেসে আসো তাই না, তোমার বাবা মার থেকে তুমি হচ্ছে 5,000 টাকা কি করতেছো ধরো আয় করতেছো, এবং তোমার আসলে ব্যয় হইতেছে 3500 টাকা। তো তোমার কাছে থাকতেছে কত 1500 টাকা। এই যে নিট একটা হিসাব, এখানে তোমার কাছে নিট থাকতেছে কত 1500 টাকা। ঠিক একই ভাবে ডান দিকে কাজ করতেছে এত, বাম দিকে কাজ করতেছে এত। ধরো তোমরা দড়ি খেলতেছো, এই জিনিসটা দ্বারাও তোমরা বুঝতে পারো। ধরো এখানে দড়ি টানতেছো 15 নিউটনে, আর এই পাশ থেকে টানতেছো 20 নিউটনে। তাহলে এই কিন্তু কি করবে 15 নিউটন নিবে, নেওয়ার পরে এটাকে ইউটিলাইজ করবে, সে নিউট্রালাইজ করে দিবে। বাকি এক্সট্রা 5 নিউটনে সে আসলে কোন দিকে অনুভব করবে, বল দিকে। সেই 5 নিউটন কিন্তু এই দিকে কাজ করবে। সো বীজগণিতিক যোগফল বলতে বোঝাই হচ্ছে নেট ফোর্স বের করা। ঠিক আছে, বীজগণিতিক যোগফল মানে কি নেট ফোর্স বের করা। ঠিক আছে, তো আমরা এখন কি করব, সামেশন আনুভূমিক দিকে নেট বল ফোর্স বের করব এবং উলম্ব দিকে নেট ফোর্স গুলো বের করব। তাহলে আমরা কি করব, আনুভূমিক দিকে উলম্ব ফোর্স বের করব। তাহলে এই উলম্ব ফোর্স, এই যে সামেশন হরাইজন্টাল মানে কি বীজগণিতিক যোগফল বের করতেছি এবং ধরে নিতেছি যে এই দিকের ফোর্স গুলো অর্থাৎ ডান দিকের ফোর্স গুলো পজিটিভ এবং বাম দিকের ফোর্স গুলো নেগেটিভ। ডান দিকের ফোর্স গুলো পজিটিভ, বাম দিকের ফোর্স গুলো নেগেটিভ। তাহলে এই অনুসারে এই যে এই ফোর্সটা ডান দিকে কাজ করতেছে, তাহলে কত 50 cos 45 প্লাস দেখো এই ফোর্সটাও কিন্তু ডান দিকে কাজ করতেছে 2.25 2/√5। এরপরে দেখো এই ফোর্সটা কিন্তু বাম দিকে কাজ করতেছে, তাহলে বাম দিকে কত 10 cos 30 ডিগ্রি। ঠিক আছে, ঠিক একই ভাবে আমাদের এই যে এই ফোর্সটা কিন্তু বাম দিকে কাজ করতেছে, সেটা কত 26 গুণন 5/13। আর কোনো ফোর্স নাই। দেখো এই একটা ফোর্স, এই একটা ফোর্স দুইটা, এটা একটা তিনটা, এটা একটা চারটা, এবং এখানে কিন্তু চারটাই বের করছি। তাহলে এখানে করার পরে এটা ক্যালকুলেশন করার পরে সামেশন হরাইজন্টাল এর ভ্যালু আসে, সামেশন হরাইজন্টাল এর ভ্যালু আসে হচ্ছে 18.17 কিলো নিউটন। দেখো এটা কিন্তু পজিটিভ আসছে, তোমরা এখানে একটু ভালো করে বুঝো যে এই জিনিসটা কি আসছে, পজিটিভ আসছে। তাহলে অবশ্যই মনে রাখবা যে কোনো জিনিসের পজিটিভ ভ্যালু আসা মানে কি, আমি ধরে নিছিলাম কি এই সামেশন হরাইজন্টালটা পজিটিভ দিকে কাজ করতেছে, আমি ধরে নিছি পজিটিভ আসছে, তার মানে কি এই সামেশন হরাইজন্টালটা আলটিমেটলি কোন দিকে কাজ করতেছে, পজিটিভ দিকে কাজ করতেছে। ঠিক, ধরে নেওয়ার পরে তোমরা অবশ্যই মনে রাখবা যে ধরে নেওয়ার পরে যদি ভ্যালুটা পজিটিভ আসে, ধরে নেওয়ার পরে যদি ভ্যালুটা পজিটিভ আসে কি করবা, আর তার দিকটা কি আছে ঠিক আছে, কারণ আমি ধরে নিয়েছি কোন দিকে, এই দিকে। যদি ধরে নেওয়ার পরে নেগেটিভ আসে তাহলে কি বুঝবা যে তোমার ধরাটা ভুল হচ্ছে, ডিরেকশনটা হবে তার অপোজিট দিকে, ডিরেকশনটা হবে কি তার অপোজিট দিকে। ঠিক আছে, এখন তাহলে আমরা সামেশন ভার্টিক্যালটা বের করি। তাহলে সামেশন ভার্টিক্যাল ইজ ইকুয়াল সামেশন ভার্টিক্যাল, আমি ধরে নিতেছি এই সামেশন ভার্টিক্যালটা উপরের দিকে কাজ করবে। তাহলে উপরের দিকে বলগুলো পজিটিভ এবং নিচের বলগুলো নেগেটিভ। তাহলে এই যে দেখো আমাদের এই যে এটা 2.25 গুণন 1/5, এই জিনিসটা উপরের দিকে কাজ করতেছে। ঠিক একই ভাবে 10 sin 30 ডিগ্রি, এটাও কিন্তু উপরের দিকে কাজ করতেছে, 10 sin 30 ডিগ্রি উপরের দিকে কাজ করতেছে। এরপরে দেখো 26/12/13, এটা নিচের দিকে কাজ করতেছে, এই জন্য নেগেটিভ, কারণ উপরের দিকে ফোর্স গুলো আমি পজিটিভ ধরছি, তাই নিচের গুলো ফোর্স গুলো আমরা নেগেটিভ ধরতেছি। এরপরে এই 50, এটাও নিচের দিকে কাজ করতেছে, তাহলে 50 sin 45 ডিগ্রি, তাহলে এটা আমাদের নিচে কাজ করতেছে। তাহলে এটা ক্যালকুলেশন করার পরে আমাদের ভ্যালু আসবে হচ্ছে, আমাদের এটা ক্যালকুলেশন করার পরে ভ্যালু আসবে হচ্ছে -53.35 কিলো নিউটন, -35.53 কিলো নিউটন। এটা যেহেতু দেখো আমি তোমাদের কিন্তু এই কথাটাই বললাম যে দেখো আমি পজিটিভ আমি ধরে নিছি কি এই সামেশন ভার্টিক্যালটাকে ধরে নিছি কি উপরের দিকে, তাহলে কিন্তু আসার পরে এই ধরে নেওয়ার পরে আমি অজানা ভ্যালুর মান কত আসছে, নেগেটিভ আসছে। তাহলে যদি নেগেটিভ আসে আমরা কি জানি, যদি নেগেটিভ আসে তাহলে আমরা কি সেটাকে কি করতে পারবো, যদি নেগেটিভ আসে এর অর্থ হচ্ছে আমি যেই দিকে ধরে নিছি
সেই দিক ধরাটা ভুল হয়েছে, আমার দিক হবে তার উল্টো দিকে। তাহলে সামেশন হরাইজন্টাল ধরছি উপরের দিকে, তাহলে আমার যেহেতু নেগেটিভ আসছে তাহলে দিক ধরাটা ভুল হয়েছে। আমার আসলে দিক হবে কোন দিকে, আমার দিক হবে উপরের দিকে না, আমার দিক হবে নিচের দিকে। ঠিক আছে, এতটুকু বুঝছো? এই সজীব, তুমি কি বুঝছো? একটু আমাকে জানাও তো, তোমার কাছে তো এটা বুঝছো আমার মনে হয়। বুঝে দেখলে একটু আমাকে জানাও। তাহলে আমি এইটার আর আমার দরকার নাই, আমি এটাকে একটু মুছাই দিলাম। ঠিক আছে, এটাকে আমি মুছিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, আমরা কিন্তু মুছাই দিয়েছি। এখন আমাদের বলছে কি, আমাদের বলছে লব্ধির মান এবং দিক বের করতে। তো আমরা লব্ধির মান এবং দিক কি জানি? লব্ধির মানের সূত্র, লব্ধির মান আর সমান সমান জানি, আর সমান সমান জানি ভেক্টরের মানের উপর স্কয়ার সামেশন হরাইজন্টাল স্কয়ার প্লাস সামেশন ভার্টিক্যাল স্কয়ার প্লাস 2 ইনটু সামেশন হরাইজন্টাল ইনটু সামেশন ভার্টিক্যাল। ঠিক আছে, এটাই তো সূত্র জানি আমরা, তাই না? ইনটু cos আলফা, সূত্র এটাই জানি না আমরা? আমরা কিন্তু সূত্র এটাই জানি। ঠিক আছে, আমরা একটু এইটার অবস্থান বের করার চেষ্টা করি। দেখো আমাদের সামেশন হরাইজন্টাল ফোর্সটা কোন দিকে কাজ করতেছিল? আমাদের সামেশন হরাইজন্টাল ফোর্সটা কাজ করতেছিল হচ্ছে এই দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের সামেশন হরাইজন্টাল। আর সামেশন ভার্টিক্যাল কাজটা করতেছিল কোন দিকে? আমাদের এই দিকে সামেশন ভার্টিক্যাল। তো এই সামেশন হরাইজন্টাল এবং ভার্টিক্যালের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আমাদের? 90 ডিগ্রি। তো সামেশন হরাইজন্টাল এবং ভার্টিক্যালের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটু ক্যালকুলেটরে চেপে দেখো যে cos 90 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আলটিমেটলি আমরা সূত্র পাই সামেশন হরাইজন্টাল স্কয়ার সমান সামেশন ভার্টিক্যাল স্কয়ার। তো আমরা সামেশন হরাইজন্টালের মানটা বের করি, বসাই দিই এখানে। সামেশন হরাইজন্টালের মান কত আমাদের? সামেশন হরাইজন্টালের মান হচ্ছে 1800 এটা স্কয়ার প্লাস ভার্টিক্যালটা হচ্ছে আমাদের 53.35, তার উপরে হচ্ছে আমাদের স্কয়ার। তো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের লব্ধির মানটা পেয়ে যাব। তো এই লব্ধির মানটা হচ্ছে 56.54 কিলো নিউটন, 56.54 কিলো নিউটন। এই লব্ধির মানটা হচ্ছে 56.54 কিলো নিউটন। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা অ্যানসার। তাহলে এই লব্ধিটা কোন বরাবর কাজ করবে? এই যে দেখো সামান্তরিক যদি আঁকি, এই যে সামান্তরিক যদি আঁকি, তাহলে এই যে এই বরাবর কর্ণ বরাবর আমাদের এই লব্ধিটা কাজ করবে। ঠিক আছে, সো এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমরা কি করব? আমরা তাহলে লব্ধির দিকটা আমরা বের করার চেষ্টা করি। সো আমাদের লব্ধির দিকের কি সূত্র ছিল? আমাদের লব্ধির দিকের কি সূত্র ছিল? আমাদের লব্ধির দিকের সূত্র ছিল থিটা সমান সমান tan ইনভার্স যার সাথে কোণ প্লাস অপর ভেক্টর cos আলফা অপর ভেক্টর sin আলফা। এই জিনিসটাই তো আমরা আসলে পড়েছি, তাই না? তাহলে এই থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? tan ইনভার্স। এখন আমরা চিন্তা করতেছি যে এই যে সামেশন হরাইজন্টালের সাথে কোণটা নিব, তাহলে সামেশন হরাইজন্টালের সাথে কোণ নিলে আমি বলছি যার সাথে কোণ সে থাকবে ফ্রি, সামেশন হরাইজন্টাল প্লাস আরেকটা এই জিনিসটা কি সামেশন ভার্টিক্যাল cos আলফা সামেশন ভার্টিক্যাল sin আলফা। ঠিক আছে, এটাই তো আমি এই জিনিসটাকে জাস্ট ম্যাথমেটিক্যালি এখানে লিখছি। তাহলে এখানে লিখতে পারি tan ইনভার্স সামেশন হরাইজন্টালের মান আমরা কত পাইছি? সামেশন হরাইজন্টালের মান পাইছি হচ্ছে 18.70। আর এই যে cos 90 ডিগ্রি, আলফা হচ্ছে কি আমাদের মধ্যবর্তী কোণ। তো এই মধ্যবর্তী কোণ কিন্তু আমাদের এই যে দেখো 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু কিন্তু 0। এরপরে সামেশন ভার্টিক্যালের ভ্যালু কত পাইছি? 53.35,
35, আর এই আলফা সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, সেই জন্য আমরা লিখলাম না। এখন এখানে একটু কথা মনে রাখতে হবে যে এখানে কিন্তু প্লাস মাইনাস কিন্তু লিখবা না, শুধুমাত্র তোমাদের মানটা লিখবা। ঠিক আছে, এখানে কিন্তু আর প্লাস মাইনাস লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, শুধুমাত্র লিখবা হচ্ছে মান, অর্থাৎ একেবারে ভ্যালিড মানটা কতটুকু। ঠিক আছে, এখানে দেখো 53.35 ডিভাইডেড বাই 18.70। ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? আমার মনে হয় যে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এখানে মাইনাস ধরে বের হলেও প্লাসই ধরতে হবে, কারণ আমি আসলে এটাকে কি করতেছি, মাইনাসকে প্লাসই করতে, স্কোয়ার করতেছি না। মাইনাস বসাও অথবা প্লাস বসাও, তোমাদের কিন্তু স্কোয়ার করতেছি, আসলে পজিটিভ হয়ে যাবে। বাট মূল কথাটা কি এখানে, মূল কথাটা হচ্ছে এখানে তোমরা সবসময় মনে রাখবা যে কোনো একটা ভ্যালুর সামনে মাইনাস মান দ্বারা বোঝাই বা প্লাস মান দ্বারা বোঝাই, পজিটিভ বা নেগেটিভ বোঝাই তার দিকটা বের করার জন্য। কারণ আমরা জানি ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশিটার কি থাকবে, দিক থাকবে। ভেক্টর রাশিটার থাকবে দিক, তাহলে দিক থাকলে অবশ্যই কি করতে হবে, আমাদের পজিটিভ এবং নেগেটিভ হতে হবে। তো নেগেটিভ দ্বারা বোঝাই হচ্ছে অপোজিট দিক, আসলে বেসিক্যালি পজিটিভ এবং নেগেটিভ জিনিস দ্বারা বোঝাই হচ্ছে দিকটা বেসিক্যালি। তো আমাদের তো মান বের করতেছে, আমাদের দিকের কোনো প্রয়োজনীয়তা নেই, আমরা কিন্তু অলরেডি এই যে এখানে দিক দেখাই দিয়েছি। তো দিক দেখে দিছে, আমাদের শুধুমাত্র লব্ধির মান বের করতে বলছে, মান দিয়ে আমরা বের করছি। এখানেও কিন্তু লব্ধির মানটাই আমরা চাইছি, আমাদের দিকের কিন্তু প্রশ্ন হইতেছে না, অবস্থান আমরা কিন্তু দেখে দিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? সো এটা ক্যালকুলেশন করলে তোমাদের থিটা এর ভ্যালু আসবে, তোমাদের থিটা এর ভ্যালু আসবে 70.68। তোমাদের থিটার ভ্যালু আসবে 70.68 ডিগ্রি। এটাই হচ্ছে তোমাদের অ্যানসার, লব্ধির দিকের সূত্র। এই যে লব্ধির দিকটা পাইছি, এটা হচ্ছে আমাদের অ্যানসার। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আমার মনে হয় যে ক্লিয়ার হয়েছে। এই তুমি এখন বুঝছো পজিটিভ নেগেটিভ কেন দিলাম না? নেগেটিভ কেনই দেয়নি, কারণ নেগেটিভ দ্বারা বোঝাইতেছে তার দিকটা, পজিটিভ দ্বারা বোঝাই তার দিকটা, অথবা পজিটিভ নেগেটিভ দেয়াই হয় দিকের জন্য। ঠিক আছে, বুঝছো? ওকে, আচ্ছা দেখো আমরা কিন্তু এখানে কি বলছি, টাইপ 1 এর লব্ধির মানটা বের করব, দিক বের করব, অবস্থান বের করব এবং প্রকৃত কোণ বের করব। আমরা কিন্তু এখানে লব্ধির মান বের করছি, লব্ধির দিক বের করছি। এই যে এটা হচ্ছে লব্ধির অবস্থান, দেখো সামেশন হরাইজন্টাল কোণ দিকে কাজ করতেছিল, আমাদের সামেশন হরাইজন্টাল এই দিকে কাজ করতেছিল, এবং সামেশন ভার্টিক্যাল কোণ দিকে কাজ করতেছিল এই দিকে। এবং আমরা জানি দুটি সামান্তরিক, সামান্তরিক এটা একটা সামান্তরিক হয়ে গেছে, মানে সামান্তরিকের কর্ণ বরাবর কিন্তু তাদের লব্ধিটা কাজ করবে। লব্ধিটা এখানে কাজ করতেছে, এবং আমি ধরে নিছি যে এই হচ্ছে হরাইজন্টালের সাথে বা সামেশন হরাইজন্টালের সাথে আমাদের এই আরটা কাজ করতেছে, বা এই থিটাটার মান বের করছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের অবস্থান দেখে দেয়া। ঠিক আছে, অবস্থানের বিষয়টা বুঝতে পারছো। এখন আমাদের আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে প্রকৃত কোণ। ঠিক আছে, এই প্রকৃত কোণটা কি জিনিস এখন সেটাই বলবো। তো আমি কিন্তু মিশিয়ে ফেলতেছি, তোমাদের কিন্তু বলছি যে তোমরা লাইভ চলাকালে নোটটা করিও না, কারণ এতে করে আসলে আমার একটু দেরি হয়ে যাবে বা অনেকেরই কিন্তু বোরিং লাগবে। তো আমি চাই যে একটু কন্টিনিউয়াস ভাবে কথা বলতে তোমরা এই জিনিসগুলো রেকর্ড দেখে করতে পারো। ওকে, ঠিক আছে, আমরা তাহলে প্রত্যেকই স্টুডেন্ট পেইড করছে, তাও এদের অনীহা। আমি আগেই বলে দিয়েছি যে ক্লাস হবে এত সময়। আচ্ছা সমস্যা নাই, তাদের ইচ্ছা। আমরা কিন্তু এখন কি বের করব, প্রকৃত দিকটা বের করব। ঠিক আছে, এর প্রকৃত দিকটা বের করব। আমাদের কি ছিল দেখো তো, আমাদের সামেশন হরাইজন্টাল এই দিকে ছিল, সামেশন ভার্টিক্যাল এই দিকে ছিল, সামেশন হরাইজন্টাল এই দিকে ছিল, সামেশন ভার্টিক্যাল এই দিকে ছিল, আর লব্ধিটা কোন বরাবর কাজ করছে, এই বরাবর কাজ করছে, এবং আমার লব্ধির দিকটা ছিল হরাইজন্টালের সাথে। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক্যালি অবস্থান দেখানো, এটা আমি কিন্তু অবস্থান দেখিয়ে দিছি। এখন হচ্ছে প্রকৃত কোণটা, প্রকৃত কোণ কি জিনিস, প্রকৃত কোণ কি জিনিস সেটা একটু তোমাদের বুঝতে হবে। সো এটা একটু লিখে নাও যে পজিটিভ এক্স অক্ষের সাথে,
পজিটিভ এক্স অক্ষের সাথে ডানাবর্তে ঘুরে, পজিটিভ এক্স অক্ষের সাথে ডানাবর্তে ঘুরে লব্ধির সাথে যে কোণ উৎপন্ন করে, লব্ধির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রকৃত কোণ বলে। ঠিক আছে, সো আমরা এটাকে বিটা দ্বারা প্রকাশ করতেছি, নট নেসেসারি, আমি এটা মনে হলো, আমার মন চাইছে, এই জন্য বিটা দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে, সো পজিটিভ এক্স অক্ষের সাথে ডানাবর্ত ঘুরে লব্ধির সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে আমাদের কি কোণ? প্রকৃত কোণ। দেখো আমার লব্ধি কিন্তু এই জায়গাতে কাজ করতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস। দেখো এটা কিন্তু আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ এক্স অ্যাক্সিস। আমি বলছি পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে এখানে ডানাবর্তে না, এটা হচ্ছে বামাবর্তে ঘুরে। এটা একটু কারেকশন করে নাও, এটা ডানাবর্তে না, এটা বামাবর্তে। তাহলে এই পজিটিভ এক্সিসের সাথে বামাবর্তে ঘুরতেছে, ঘুরে লব্ধির সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে আমাদের প্রকৃত কোণ। তো বেসিক্যালি এই জিনিসটাই হচ্ছে আমাদের প্রকৃত কোণ। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই জিনিসটাই হচ্ছে আমাদের প্রকৃত কোণ। তাহলে এই প্রকৃত কোণটা আমাদের কেমন হতে পারে? আমরা আসলে প্রকৃত কোণটা বিটা সমান সমান কি লিখতে পারি? 360 মাইনাস ওই থিটা, এটাই হচ্ছে আমাদের প্রকৃত কোণ, এটা হচ্ছে আমাদের অ্যানসার। তো থিটার মানটা আমাদের কত বের করছি? 70.68 বের করছি, 70.68। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের প্রকৃত কোণ। ঠিক আছে, বুঝছো? বুঝছো তোমরা? ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের হচ্ছে আমি বেসিক্যালি টাইপ 1 এর একটা অঙ্ক করে দিয়েছি। আমি তোমাদের বেশি ক্লাস নিব না, বেশি বলতে কি 1.5 ঘন্টার বেশি ক্লাস নেব না, কারণ আমি জানি যে 1.5 ঘন্টার বেশি ক্লাস নিলে তোমাদের নিজেরও বুঝতে একটু অসুবিধা হয়, মাথা ঝিমঝিম করে, আমার নিজেরও কিন্তু একটু সমস্যা। তো চেষ্টা করব ক্লাসগুলোকে 1.5 ঘন্টার মধ্যে রাখতে, এবং এতে করে কিন্তু তোমাদের একটু সহযোগিতা কাম্য, কারণ আমি তোমাদেরকে বলেছি যে নোট এই জিনিসটা তুমি কিন্তু পরবর্তীতেও করতে পারবা। ঠিক আছে, নোটের যে বিষয়টা এটা কিন্তু একটু তোমরা রেকর্ড দিয়ে করে নিতে পারো, আর চেষ্টা করো যে আমার লাইভ করা চলাকালীন সময়ে উপস্থিত থাকতে, কারণ উপস্থিত থাকলে তোমার যে সমস্যাটা আমি তাৎক্ষণিক সেটাকে সলভ করতে পারি, তোমার যে ডাউটটা আমি কিন্তু তাৎক্ষণিকভাবে সেটা কিন্তু ক্লিয়ার করতে পারি। এটাই হচ্ছে লাইভ ক্লাসের একটা ভালো বৈশিষ্ট্য, লাইভ সেশনের একটা ভালো বৈশিষ্ট্য। তো তোমরা যারা এখন দেখতেছো এই ভিডিওটা রেকর্ড অবস্থায়, তোমাদের আমি বলবো যে সম্ভব হলে লাইভ ক্লাসে আসো এবং তোমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আমাকে জানাও, আমি চেষ্টা করব সেটাকে খুব জলদি বা খুব ফাস্টলি তোমাদের সামনে সেটা ক্লিয়ার করতে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। এটাই আমাদের আজকের ওয়ারেন্টেশন ক্লাস ছিল, এবং আমি পরবর্তী ক্লাসের সময়সূচি তোমাদের জানিয়ে দেব, এবং তোমাদের আসলে এত প্যারা দেব না আমি সত্যি, কারণ তোমাদের এই ক্লাসগুলো সপ্তাহে 3 দিন করে নিব, বেসিক্যালি একদিন পর পর। সো তোমাদের সময় পাইতেছো, তোমাদের প্যারার কিছু নাই। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের অনুভূতিটা গ্রুপে শেয়ার করো। ঠিক আছে, কারণ এতে করে অন্যরাও উৎসাহিত হবে ক্লাস করতে, এতে করে তারাও উপকৃত হবে। বুঝতে পারছো আমার কথাটা? যে তোমার যদি ক্লাসটা ভালো লাগে বা তোমার ক্লাস সম্পর্কে ফিডব্যাক কি আমাকে জানাও, বা গ্রুপের অন্যান্য মেম্বারকে জানাও যে ক্লাস সম্পর্কে তোমার ফিডব্যাকটা কি। ওকে, অবশ্যই আমি সেটাকে অ্যাজ এ শিক্ষণীয় হিসেবে সেটাকে গ্রহণ করব, অবশ্যই আমি এটাকে খারাপ চোখে দিব না। ওকে, আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই যতগুলো আমাকে তোমরা বলবে আমি কিন্তু সেটাকে কি করব, কাভার করার চেষ্টা করব, সেটাকে সলভ করার চেষ্টা করব। আমি মানুষ হিসেবে পারফেক্ট না, বাট আমি কিন্তু পারফেক্ট হতে পারি বা পারফেকশন কিন্তু যেতে পারি। এই জিনিসগুলো ভুল ত্রুটিগুলো আমাকে অবশ্যই জানাবা। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।